হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আমাদের এপিসোড 3 নিয়ে। এখানে আমরা কিছু স্টুডেন্টদের কমন প্রবলেম নিয়ে আলোচনা করব, যাতে শুরুতেই তুমি সেই ব্যাপারগুলো সম্পর্কে অ্যাওয়্যার থাকো, সচেতন থাকো। দেখো, আমাদের ব্যাপারটা কেমন, আমাদের নর্মাল এডুকেশন সিস্টেমটাই এমন হয়ে গিয়েছে যে নর্মালি আমরা যখন এসএসসিতে থাকি, এসএসসির আমাদের গ্রাফটা হয় খুব স্লোভাবে আগায়, খুবই স্লোলি, কারণ এরার ঢাল বা স্লোপটা খুব কম, খুব অল্প পজিটিভ ঢাল। আস্তে আস্তে আগাতে আগাতে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো। এরপরে যখন তুমি এইচএসসিতে যাও বা এইচএসসিতে পদার্পণ করো, এইচএসসির গ্রাফটা হয়ে যায় হঠাৎ ওই তোমার এক্সপোনেনশিয়ালি রাইজ করে, হকি স্টিক গ্রাফের মতো। হকি হকি খেলে না, হকির স্টিকগুলো এরকম হয় না? এই হকি স্টিক গ্রাফের মতো এক্সপোনেনশিয়ালি রাইজ করে। মানে তুমি এসএসসিতে আস্তে আস্তে তুমি ক্লাস ধরো যে এখানে 9, তারপরে ক্লাস 10 পড়তে 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 এখানে এসএসসি দিয়ে ফেললা। এই জায়গাটায় মনে করো যে তুমি একটা তোমার এসএসসি দিয়ে ফেলছো। হঠাৎ তোমার এইচএসসি লাইফ যেখান থেকে স্টার্ট হলো, সেই জায়গাটা হকি স্টিক গ্রাফ, মানে এই স্টিকের মতো করে এইচএসসি লাইফটা যখন শুরু হলো, হঠাৎ করে কার্ভটা বেড়ে গেল। কার্ভটা এই শার্প যে রাইজ করলো না, এই শার্প রাইজটা হয় আমাদের ফার্স্ট ইয়ারের সময়। তারপরে ফার্স্ট ইয়ারের শার্প রাইজের পরে ধীরে ধীরে আমাদের এই জায়গায় মনে করো যে ফার্স্ট ইয়ারটা যায়, তারপরে এখানে ধরো যে সেকেন্ড ইয়ার হয়। তো এই সেকেন্ড ইয়ার যখন আসে, তখন এই এই প্যাটার্নেই হয়তোবা আস্তে আস্তে আমরা আগাই। ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যাটা হয় এই ফার্স্ট ইয়ারে, এই জায়গার এই হঠাৎ করে শার্প প্রাইসটা সে ক্যাপাবল করতে পারে না। সে মানে জিনিসটার সাথে ক্যাপাবল হয়ে ওঠে না, বা জিনিসটার সাথে সে ইউজড টু হতে পারে না। তখন স্টুডেন্টের সমস্যা কি হয়? তখন সে ফার্স্ট ইয়ারের পড়াগুলা তার কমপ্লিট হয় না। ফার্স্ট ইয়ার শেষ হইতে না হইতেই সে চলে যায় সেকেন্ড ইয়ারে। তখন ছেলেপেলের মন্তব্য থাকে যে ভাই, হায় হায়, আমি তো ফার্স্ট ইয়ারে কিছু পড়ি নাই, ফার্স্ট ইয়ারে তো আমার অনেকগুলা গ্যাপ পড়ে গেছে, আমি তো বুঝে উঠি নাই, বুঝে উঠতে উঠতেই তো আমার ফার্স্ট ইয়ার শেষ। তারপরে আমার হচ্ছে সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে, এখন আমি কি করব? হায় হায়, হাই হুতাশ শুরু হয়ে যায়। আমি কি এখন সেকেন্ড ইয়ারের পড়াশোনা করব, নাকি আমি আবার ফার্স্ট ইয়ারের পড়াশোনা করব? এই রকম সিচুয়েশনে আমরা একটা মাঝামাঝি পরামর্শ হয়তো বা দেওয়ার খাতিরে দেই, যে তুমি হয়তো বা সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন সেকেন্ড ইয়ার পড়ো, আর 2টা দিন মাঝখানে বের করো যেখানে তুমি ফার্স্ট ইয়ারের গ্যাপগুলোকে সলভ করতে পারবা। বাট তুমি চিন্তা করো তো, এই তুমি অথবা তোমার কোনো বন্ধু যদি এই ট্র্যাপে না পড়তো, সে যদি ফার্স্ট ইয়ারে তার ফার্স্ট পেপার ফুললি কমপ্লিট করতো, তাইলে সে তোমার চেয়ে আগায় থাকতো। কারণ সেকেন্ড ইয়ারে উঠে তুমি 5 দিন দিচ্ছ বা 4 দিন দিচ্ছ সেকেন্ড ইয়ারের পিছনে, আর 3 দিন বা 2 দিন দিচ্ছ ফার্স্ট ইয়ারের পিছনে, কিন্তু তোমার সেই বন্ধুটাই কিন্তু ফুল 7টা দিনই দিচ্ছে সেকেন্ড ইয়ারের পিছনে। তাহলে ওর ক্ষেত্রে জিনিসটা হবে কীরকম? ওর ক্ষেত্রে সে 6 দিন মনে করো নতুন পড়া পড়তেছে, আর 1 দিন মনে করো যে সেটা রিভিশন দিচ্ছে। তো এখন ও এই 6 আর 1 7 দিনেও শুধুমাত্র ওর সেকেন্ড ইয়ারের পড়াই পড়তেছে। আর তুমি কি করতেছো? তুমি যায় দেখা যাচ্ছে যে 4 দিন হয়তো সেকেন্ড ইয়ার পড়তেছো, 3 দিন হয়তো ফার্স্ট ইয়ার পড়তেছো, এইটা পড়তে পড়তে এইটা ভুলে যাচ্ছ, এইটা পড়তে পড়তে এইটা ভুলে যাচ্ছ, রিভাইজ তো হচ্ছেই না। তার মানে তুমি কিন্তু অলরেডি একটা গুবলেট পাকায় বসছো। তোমার 7 দিন ঠিকই নষ্ট হচ্ছে, কিন্তু ওর মতো কাজের কাজ কিন্তু হচ্ছে না। এই ট্র্যাপে পড়তে না চাইলে অবশ্যই আমাদের এপিসোড নাম্বার 1 আর 2 দেখে আসো। কারণ এপিসোড 1 এবং 2তেই আমরা আলোচনা করছিলাম যে কিভাবে তোমাদের পড়া উচিত, অথবা কিভাবে তোমরা কি রিসোর্স ইউজ করে তোমরা পড়তে পারো। এইবার যেটা হয়, এই ফার্স্ট ইয়ারের এই সমস্যার পরে সেকেন্ড ইয়ারে ওঠে, না হয় ফার্স্ট ইয়ার না হয় সেকেন্ড ইয়ার, মাঝামাঝি একটা অবস্থা হয়। যেভাবে আমরা এপিসোড 1-2 তোমাদেরকে ধরে ধরে পরামর্শ দিচ্ছি, অত দূর তো হয়ই না। কোনো রকম জোড়াতালি দিয়ে পড়াশোনা হয়। যেখানে তোমার এইচএসসির গ্রাফটা হওয়ার কথা ছিল এই রকম, সেখানে ওর গ্রাফটা দেখা যায় ধীরে 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 এইরকম হয়ে যায়। ফলে হয় কি, যেখানে তোমার পৌঁছানো বা যে
উচ্চতায় তোমার যাওয়ার কথা ছিল, তার আগেই তুমি গ্রাফ ডাউনের দিকে চলে যাওয়া শুরু করে। এতে করে প্রবলেমটা হয় কি, এতে করে সে কোনো মতে হয়তো এইচএসসিটা দেয়, এইচএসসি দিয়ে সে মোটামুটি হয়তো একটা অবস্থা তার হয়ে গেল, বা মোটামুটি ভালোই দিছে মনে করো, সাজেশন টাজেশন পড়ে টরে দিয়ে দিছে, কিন্তু ঠিক তার পরবর্তীতে ওই যে 3 মাস বা 4 মাসের অ্যাডমিশন পিরিয়ডটা, সেই জায়গায় সে ধরাটা খায়। কারণ এইচএসসির বেস তার স্ট্রং না, ইনফরমেশন তার দখলে নাই, কনসেপ্ট তার ক্লিয়ার না। সে অ্যাডমিশনে যায়, হঠাৎ করে অ্যাডমিশনের আরেকটু অ্যাডভান্স টপিক, একটা প্রবলেমকে আরেকটু জোরালোভাবে সলভ করা, আরেকটু অ্যাডভান্স টেকনিক দিয়ে সলভ করা, যেটাকে আমরা শর্টকাট নাম দিয়ে থাকি, এই অ্যাডভান্স টেকনিকগুলো সে আর সহজে কিন্তু হজম করতে পারে না, মানে না পারে গিলতে, না পারে ফেলতে। এতে করে হয় কি, ফেলেই দেয়। তখন অনেকের মাথায় চিন্তা আসে যে না, আমার দ্বারা এইবার অ্যাডমিশন হবে না, আমি সেকেন্ড টাইম দিব। সেকেন্ড টাইম আরও ডেঞ্জারাস। তুমি মানে মেন্টালি চিন্তা করো যে তোমার সময় গেছে, তোমার বন্ধুরা ভার্সিটিতে চান্স পেয়ে বসে আছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে আনন্দ ফুর্তি পোস্ট করতেছে, তোমার অলরেডি কিন্তু তুমি ওইগুলা দেখে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এবং ওই একই পড়া বারবার পড়তে কিন্তু অটোমেটিক্যালি বিরক্ত লাগে। তো দেখা যায় যে এইভাবে করে সেকেন্ড হচ্ছে বার চেষ্টাতেও অনেক সময় ঠিকঠাক মতো আশানুরূপ আশাটা আসে, কিন্তু একটু টাফ হয়ে যায় বা একটু কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা আমরা পরামর্শ দেই সেটা হচ্ছে যে তোমাদেরকে পরামর্শ দিতে দিতে আমিও একটু চা পানি খেয়ে নিচ্ছি আর কি, বুঝছো? তো সেক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দেই সেটা হচ্ছে যে তুমি এই রকম একটা ভাঙ্গাচুরা সিচুয়েশনে পড়ার আগে থেকে টেকনিক্যালি পড়াশোনাটা করো, যাতে করে তোমার কার্ভটা এরকম অদ্ভুত টাইপের অবস্থায় না পড়ে। কারণ এইচএসসির সবচেয়ে চ্যালেঞ্জিং ইয়ার হচ্ছে আমার কাছে ফার্স্ট ইয়ার। কারণ ছেলেপেলে ফার্স্ট ইয়ারেই ভুলটা করে, যার খেসারত দিতে হয় তার একদম তোমার হচ্ছে এইচএসসি প্রিপারেশন পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত। কারণ এখানে দেখো, ফার্স্ট ইয়ার, তারপরে সেকেন্ড ইয়ার, তারপরে প্রিপারেশন, তারপরে অ্যাডমিশন। তোমার এখানকার গ্যাপ এখানে ইফেক্ট দেয়, এখানে গ্যাপ পড়ে যায়, এইখানে ইফেক্ট দেয়, এটা তুমি আর করতে পারো না। এই প্রিপারেশনে রিভাইজ না দিয়ে বরঞ্চ দেখা যায় নিউ সেকেন্ড ইয়ারের পড়াশোনা করতেই সময় শেষ। তারপরে যায় তুমি এইচএসসি দিয়ে দাও আহামরি রিভাইজ ছাড়া। দেন অ্যাডমিশনে গেলে যখন তোমার ট্রিকি প্রবলেম আসে, আর একটু ডিফিকাল্ট প্রবলেম আসে, তখন তোমার জন্য সমস্যা হয়ে যায়। কারণ খেয়াল করো, এই তুমি যদি আমার কাছেই পড়ো, আমার কোর্সও করো, আমি সেম মানুষটাই তোমার কাছে একাডেমিক লাইফে যেমন, সেম আমি কিন্তু তোমার কাছে অ্যাডমিশন লাইফে অন্যরকম হয়ে যাব। কেন? একাডেমিকে আমি একটা অধ্যায় তোমার প্রয়োজনে 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার যতবার লাগে আমি চাইলে হয়তো তোমাকে একদম টপিক ধরে ধরে পড়াতে পারি, ক্লাস নিতে পারি, রেকর্ডেড ভিডিও দিতে পারি, অনেক কিছু করতে পারি। বাট যখন অ্যাডমিশন আসবে তখন কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার কি না এটা তোমার দায়ভার। তখন কিন্তু আমি ফাস্ট পড়াতে চাইবো, একদম ফাস্টভাবে আরও অ্যাডভান্স টপিক দিয়ে অ্যাডভান্সভাবে প্রবলেম সলভ করাতে চাইবো। এইচএসসিতে যেটা তুমি 10 লাইনে করছো, অ্যাডমিশনে ওইটাই আমি তোমাকে শিখিয়ে দেবো 5 লাইনে 3 লাইনে। ব্যাপারটা এইরকমই। তুমি যদি ওই 10 লাইন না বোঝো, তুমি ওই 3 লাইন কেমনে বুঝবা? তুমি তো বেসিক জিনিসটাই বোঝো নাই, তাহলে তুমি ওই অ্যাডভান্স প্রবলেমটা, অ্যাডভান্স টাইপটা বা অ্যাডভান্স সূত্রটা তুমি কীভাবে বুঝবা? এই জিনিসটাই হয় আমাদের স্টুডেন্টদের সমস্যা। তার মানে খুবই সিরিয়াস আমার প্রিয় স্টুডেন্টরা, ফার্স্ট ইয়ার ইজ ভেরি সিরিয়াস টাইম। এই সময় তোমার ফসকে যাওয়ার একটা ভয় থাকে, তাই এইটাকে তোমরা খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবা। তার মানে আমাদের প্রবলেমগুলো তো বুঝতে পারছো, এই প্রবলেমগুলা যাতে না হয় সেইটাই তোমাদেরকে পরামর্শ। এবং এরপরে আমরা কিছু কমন প্রবলেম নেই। স্টুডেন্টস কমন মিস্টেক হচ্ছে, কিছু কমন মিস্টেক যেগুলো থাকে সেগুলা হচ্ছে তারা বইয়ের এক্সপেরিমেন্টগুলা ঠিকমতো করে না। এক্সপেরিমেন্টসগুলো করে না, ফিজিক্স কেমিস্ট্রি এদের এক্সপেরিমেন্টগুলো করে না। মনে করে ওটা তো এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যাল, ওইটা আমার করে কি হবে। না, ওই এক্সপেরিমেন্টের মধ্যে এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট মানে তোমার
থিওরিতে তুমি যেটা পড়ছো, যেগুলাকে আইডিয়াল ধরে ধরে পড়ছো, আইডিয়াল ধরার কারণে অনেক ভ্যালু তুমি ইগনোর করছো, বাদ দিছো, নেওই নাই। বাট যখন এক্সপেরিমেন্ট করবা, রিয়াল ফিল্ড, রিয়াল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে, রিয়ালি ভ্যালুগুলোকে কিভাবে তারা ইম্প্যাক্ট ফেলে, এটা তুমি শিখবা। যেমন ফিজিক্সে থিওরিতে তুমি একটা সূত্র পড়বা বা পড়ছো অনেকে, টি ইকুয়ালস টু ধরো 2π√m/k, স্প্রিংয়ের ক্ষেত্রে পড়ছো। এই এম হলো স্প্রিংয়ের সাথে যে ভরটা ঝুলানো আছে সেইটা। কিন্তু তুমি যদি বইয়ের প্র্যাকটিক্যালে যাও তখন দেখবা 2π√m+m0/k। তার মানে আইডিয়ালি তুমি স্প্রিংয়ের নিজস্ব ভরকে নাই চিন্তা করছো। একটা স্প্রিং যার কোনো ভর নাই, অদ্ভুত না? বাট তুমি যখন প্র্যাকটিক্যালে যাবা তখন দেখবা যে এই ভরের সাথে স্প্রিংয়ের ভরটাও যোগ করে দিছে। তাহলে এইটাও কিন্তু তোমার একটা ফর্মুলা, যেটা তুমি জানতাই না প্র্যাকটিক্যালটা ঠিকঠাক মতো না পড়ার কারণে। কনসেপ্ট কিন্তু আহামরি কিছু না, সেম জিনিসই, জাস্ট একটুখানি তোমার ওই যে একটু গাফিলতি করছো, ওই একটু 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 করে এরকম। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এর মতো আরো কত এক্সাম্পল আছে বইয়ের মধ্যে। ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলাতে কত কত আছে, বায়োলজি, তাই না? তো এইগুলা জাস্ট তুমি যদি হাতে কলমে করতে নাও পারো, ফ্যাসিলিটি যদি তোমার নাও থাকে, অ্যাটলিস্ট তুমি পড়ে নাও, এইটুক তো তুমি পারা উচিত। এক্সপেরিমেন্টসগুলো অনেক স্টুডেন্ট করে না, এটা তার হচ্ছে খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে যায় তার জন্য। এরপরে নেক্সট আমি একটা প্রবলেম খেয়াল করছি, সেটা হচ্ছে আইসিটিতে। আইসিটি বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা অনেকে গুরুত্ব দিয়ে পড়তে চায় না, বা সেকেন্ড চ্যাপ্টারটা অনেকে গুরুত্ব দিয়ে পড়তে চায় না। মনে করে এগুলা তো রিডিং জিনিস, এলা আর কি পড়বো, এলা পারা যায়, এমনি পারি আমি। এইটা কিন্তু খুবই সিরিয়াস একটা, মানে মনে করো যে একটা ডিজাস্টার, এটা ভয়ঙ্কর চিন্তা। কারণ ফার্স্ট অধ্যায়ের ভিতরে এই আইসিটি ব্যাপারটার সাথে পুরা পৃথিবীর সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশে কি হচ্ছে শুধু সেইটুকুই না, গোটা দুনিয়ায় আরও কি হচ্ছে বা কোন দিকে আমরা আগাচ্ছি, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ইন্ডাস্ট্রিতে যে তোমার হচ্ছে ধরো যে অনেক কিছু, মনে করো পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের ক্যাটাগরিগুলা, এই অনেক কিছু জিনিস কিন্তু তোমাকে একসাথে একটা আইডিয়া দেওয়া হচ্ছে, জগৎটার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তুমি যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন জিনিসটাই না বোঝো, তাহলে তুমি তো আলটিমেটলি আইসিটি জিনিসটার সাথে পরিচিতই হলো না। ডেটা কি, ইনফরমেশন কি, তারপরে আইটি কি, সিটি কি, আইসিটি কি, এই যে ওভারঅল জিনিসটা কোথায় ইউজ হচ্ছে, একটা কম্পিউটার নর্মালি কেমনে কাজ করে, এই জিনিসগুলো। একটা ইমেইল আমরা দেখি, ক্লিক দিলেই চলে যায়, ওই ইমেইলটা আলটিমেটলি যে কি লাফায় চলে গেল না, কিভাবে কি প্রসেসে যায়, এই যে ব্যাপারগুলা, এই যে ভিতরের জিনিসগুলা, এগুলা কিন্তু লাগে। তো এগুলা কিছু কিছু অধ্যায় আছে, আমি খেয়াল করছি, আইসিটির প্রথম অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের সবার লাস্টের অধ্যায়, এগুলাকে আমরা খুব ইগনোর করি, যেটা আমি খুবই অপছন্দ করি। এই কাজটা কিন্তু খুব সিরিয়াস একটা কাজ, এই জিনিসটা মাথায় রাখবা। সেকেন্ড বিষয় হলো ম্যাথমেটিক্সে, তখন থার্ড বিষয় হচ্ছে ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্সে আমরা অনেকে করি কি, আমরা অনেকেই ম্যাথমেটিক্সের যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ম্যাথে আমাদের যে বইয়ের জিনিসগুলো আছে বা বইয়ের যে ম্যাথ আছে, বইয়ের ম্যাথগুলোকে আমরা বেছে বেছে সলভ করি। ধরো তোমার একটা অধ্যায়ের মধ্যে ম্যাথ আছে মনে করো 50টা, তুমি করলা কি যে ও একের মধ্যে এ বি সি ডি ই, এ আর বি তো একই রকম, হ্যাঁ পারবো, সমস্যা নেই, হয়ে গেছে। সিডিই তো দেখি একই, হ্যাঁ ই করি, সিডি বাদ, সিডি কোনো বোর্ডে আসে নাই, ওটা বাদ। হ্যাঁ, তা এফ, আচ্ছা এফ করি। এই যে বোর্ডের প্রবলেম বেছে বেছে প্র্যাকটিস করা, বা এই যে ধরে ধরে টাইপ ধরে একটা দুইটা করে প্র্যাকটিস করা, এটা খুবই সিরিয়াস একটা ডেঞ্জারাস অবস্থা। একটা স্টুডেন্টকে মানে ডেঞ্জারাসলি, মানে একদম পুরা তোমার প্রতিভাটাকেই একদম মনে করো যে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য এটা খুব আদর্শ একটা সিস্টেম, বেছে বেছে ম্যাথ প্র্যাকটিস করা। টিচার তোমাকে বুঝাই দিচ্ছেন একটা, তাহলে তোমার দায়িত্ব হলো ওর উপর বেসিস করে বাকি 10টা করে রাখা। তুমি দেখতেছো যে সিআরডি হুবহু সেম, ওই প্যাটার্নে ওইভাবেই লাইনের সিকোয়েন্স যাবে, তুমি তাও করো। আমার পরামর্শ থাকে তুমি তাও করো, অ্যাটলিস্ট ওর ক্যালকুলেশনটা তো তোমার শেখা হলো। তো এই জায়গায় অনেক স্টুডেন্ট কিন্তু বিরাট ধরা পড়ে যায় যে ম্যাথ, তারা বইয়ের ম্যাথকে বেছে বেছে করে, বইয়ের ম্যাথকে A to Z। আমি তো মনে করি একটা বই না, তোমার তো উচিত 2টা বই,
মিনিমাম A to Z শেষ করা, A to Z, কোনো বাছাবাছির টাইম নাই। বুঝতে পারছো? এই কাজটায় তোমাদেরকে কিন্তু অনেক সিরিয়াস থাকা উচিত, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য তো আরও ডেঞ্জারাস ব্যাপার, বা যারা এইচএসসি নিবা তাদেরও, সবার জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই মানে একদম সিরিয়াসভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই কাজটাতে কিন্তু তোমাদের অনেকেরই একটা কমতি হয়ে যেতে পারে। আমার মানে অভিজ্ঞতায় অনেক স্টুডেন্টের এই এভারেজ মানে এগুলা প্রবলেম কিন্তু সবার জন্য না, এগুলা এভারেজ কিছু প্রবলেম আমরা পাই, যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেছি। এরপরে আরেকটা প্রবলেম হয়, এনাফ সংখ্যক টেস্ট দেয় না, বা এনাফ সংখ্যক MCQ সলভ করে না, বা এনাফ সংখ্যক ম্যাথ বা প্রবলেম সলভ করে না। এই প্রবলেম সলভের জায়গায় অনেকের একটা কমতি থেকে যায়। দেখা যায় কনসেপ্ট পড়ছে, বই টই পড়ছে, আদার্স কিছু পড়ছে, নোটপাতি পড়ছে, শেষ, ভিডিও টিডিও দেখছে, ক্লাস কোর্স যা কিনছে তার ক্লাস করছে, ওকে, মনে করে যে আমার কনসেপ্ট হয়ে গেছে, আমি তো এবার এইভাবেই করেই সলভ করতে হবে। কিন্তু না, সায়েন্সের সাবজেক্টগুলো হচ্ছে অ্যাপ্লাইড জিনিস, এগুলোকে তোমার অ্যাপ্লাই করা বা মানে রিয়ালিস্টিকভাবে সলভ করতে হবে, কাগজে কলমে সলভ করার জিনিস, এগুলো মোবাইলের স্ক্রিনে সলভ করার জিনিস না, এটা কাগজে কলমে বসে সলভ করতে হবে। তুমি যদি মোবাইলের স্ক্রিনে সলভও করো, তারপরেও কাছে কাগজ রাখতে হবে, কাগজে লেখো, রাফ করো, তারপরে উত্তরটা মোবাইলের স্ক্রিনে হয়তো তুমি ক্লিক দিলা অথবা দাগ দিলা বা টাইপ করলা, ওটা আলাদা বিষয়, বাট কাগজ কলমে সলভ করা রিয়ালিস্টিকভাবে এনাফ পরিমাণ টেস্ট টাইমের মধ্যে দেওয়া তোমার অবশ্যই জরুরি। এই কাজটার ফলে হয় কি, এই কাজটার ফলে তোমার টাইম ম্যানেজমেন্টটা, প্রত্যেকটা প্রবলেম বা কোশ্চেন সলভের পিছনে টাইম ম্যানেজমেন্টটা তোমার বোঝা হয়ে যায়, এবং অনেকগুলা সলভ করতে করতে কোশ্চেনের টাইপস জানা হয়ে যায়, কি টাইপসের কোশ্চেন হয় এটা বোঝা হয়ে যায়। তো এই কাজগুলা এটা না করার ফলে অনেকের মাঝেই কিন্তু এনাফ পরিমাণে গ্রো করে না, এটা গ্রো করতে হবে। এই কাজগুলো তোমাদের হচ্ছে কিছু কমন মিস্টেক হয়ে থাকে। আরেকটা সিরিয়াস কমন মিস্টেক হয় হচ্ছে, অনেকেই তার নিজস্ব যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলাতে অতিরিক্ত মনোযোগী হয়ে যায়। এটা ভালো, তুমি তোমার গ্রুপ সাবজেক্টে অবশ্যই মনোযোগ 100% দিবা। গ্রুপ সাবজেক্ট এটা তুমি 100% মনোযোগ দিবা, সবচেয়ে বেশি জোর দিবা, সমস্যা নাই। বাট এর পাশেও যে আমাদের আবশ্যিক যে সাবজেক্টগুলা, ধরো বাংলার মধ্যে আছে ফার্স্ট পেপার একটা, আবার সেকেন্ড পেপার একটা ব্যাকরণ অংশ, তারপরে আবার হচ্ছে তোমার ওই সহপাঠের মধ্যে একটা নাটক, একটা উপন্যাস, এই জিনিসটা। ইংলিশের মধ্যে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, তারপরে তার আন্ডারে আরও অনেক প্রবলেম আছে, এবং আইসিটি একটা বইয়ের মধ্যেই তো আসলে 2 ইয়ারের জিনিসপত্রই আছে। এই জিনিসগুলাতে অনেকে ঠিকঠাক মতো গুরুত্ব দিতে চায় না, মনে করে বাংলা এ তো পারি, ইংলিশ তো ছোটোকাল থেকে পড়ি, আর আইসিটি তো পৃথিবীটাই তো আইসিটি, সমস্যা। এই কাজটা কিন্তু সো সিরিয়াস জিনিস। তোমার এখানে গুরুত্ব ঠিক আছে, তুমি তোমার গ্রুপ সাবজেক্টে হয়তোবা গুরুত্ব দিলা, মনে করো গ্রুপ সাবজেক্টে যদি তুমি ডেইলি 4 আওয়ার্স দিতে পারো, তাহলে অ্যাটলিস্ট আবশ্যিক সাবজেক্টে তুমি ডেইলি 1 আওয়ার তো তোমাকে দিতেই হবে, 1 আওয়ার প্লাস তো তোমার অ্যাটলিস্ট দেওয়া উচিত, বা 2 আওয়ার্স তো তোমার অবশ্যই দেওয়া উচিত। এই কাজটায় অনেকে কিন্তু পিছায় পড়ার ভয় থাকে, তখন অনেকে করে কি, দেখা যায় গ্রুপ সাবজেক্টে খারাপ, হায় আমি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একদম মানে উড়াধুরা করে ফেলাইছি, ভাজা করে ফেলাইছি, ইংলিশ তো ভুলে গেছি, আরে বাংলা তো মনে নাই, হ্যাঁ কবিতা এটার মিনিংই তো বুঝি না, অথবা আইসিটির এটা তো ভুলে গেলাম, প্রোগ্রাম কেমনে করে, HTML এর ট্যাগটা কী ছিল রে। এই জিনিসগুলো আসলে আমাদের সমস্যা হয়। শুরু থেকে যদি তুমি এই ফল্টগুলা, জেনারেল ফল্টসগুলাকে ওভারকাম করতে না পারো, তাহলে এই ফল্টগুলা বিন্দু বিন্দু করতে করতে যখন তোমার গোটা বই শেষ হবে, গোটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মানে তোমার ফুল এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার শেষ হবে, তখন এই ছোট ছোট ঘাটতিগুলা কিন্তু তোমার বড় একটা ঘাটতি তৈরি হবে, যেটা ইনভিজিবল, তুমি নিজেও জানো না যে ঘাটতি হয়ে গেছে। যেটা ভিজিবল হয় কখন, অ্যাডমিশনের টাইমে যে, অথবা সিরিয়াস কোনো টাইমে যে, যেটা ইউজ করতে হবে ওই মোমেন্টে যে ভিজিবল হয়, তখন আর কিন্তু মানে খুব রেয়ার কেসে মানে এরকম হয় যে কিছু করার সুযোগ থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু আর কিছু করার সুযোগ সাধারণত সহজে থাকে না। এই জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এই কাজটা তোমরা
তার মানে আশা করি আজকের এপিসোডে আমরা যে স্টুডেন্টস প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি এগুলা তোমাদের উপকারে এসেছে। কেমন লাগলো এবং এখান থেকে ওভারকাম করার জন্য তুমি নিজে কি পদক্ষেপ নিতে চাও এই ব্যাপারে আমাদেরকে জানিও। ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট।